আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। ভারত চীন দ্বন্দ্বের নতুন ক্ষেত্র এখন নেপাল। বড় বিনিয়োগ চুক্তির দ্বারপ্রান্তে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। হুমকি নস্যাতে ইরানের সশস্ত্র বাহিনী ভালোভাবেই প্রস্তুত। অতীত অপকর্মের পরিণতির ভয়েই মার্কিন সামরিক তৎপরতা বেড়েছে বলছে ইরান। এবং সবশেষ থাকছে বেলুচিস্তানকে আরও নিয়ন্ত্রণ করতে পরিকল্পনা নিয়েছে ইমরান সরকার। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণার মাধ্যমে নেপালে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। সেখানকার এই পরিস্থিতি ক্রমশ ভারত চীন দ্বন্দ্বের নতুন রঙ্গমঞ্চ হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে। সংসদ ভেঙে দিয়ে সেদেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অন্তর্বর্তী নির্বাচন ঘোষণা করায় সেখানে রাজনৈতিক অচলাবস্থার পাশাপাশি শাসক কমিউনিস্ট দলেও চিট ধরেছে। নেপালকে কাজে লাগিয়ে ভারতের উপরে চাপ তৈরির কাজটি দীর্ঘদিন ধরেই করে এসেছে বেইজিং। একইভাবে ভারতও প্রতিবেশী কূটনীতিতে অগ্রাধিকার দিয়ে কাঠমান্ডুর সঙ্গে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছে। তবে ওলি সরকার ভারতের দখলে থাকা নেপালের জায়গা নিজেদের মানচিত্রে প্রকাশ করায় দিল্লির সাথে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। বর্তমানে সে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে চীনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাঠমান্ডু পৌঁছে দেখা করেছে নেপাল কমিউনিস্ট পার্টির নেতা পুষ্প কুমার দহল ওরফে প্রচণ্ডের সঙ্গে। বিক্ষুব্ধ অংশগুলোকে জোড়া লাগিয়ে নেপালের কমিউনিস্ট পার্টিকে জোড়া লাগানোর চেষ্টা হিসেবেই একে দেখছে কূটনৈতিক শিবির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক কৌশলের একটি অংশ নেপালে কৌশলগত এবং বাণিজ্যিক আধিপত্য বিস্তার। এর আগে ভারতের সেনাপ্রধান প্রধান এবং পররাষ্ট্র সচিবের পরপর কাঠমান্ডু সফর মাথা ব্যথার কারণ হয়েছে বেইজিংয়ের। নেপালে তাদের প্রভাব কমে যাওয়ার আশঙ্কায় চীনের কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার নিজে পৌঁছেছেন সেখানে। নয়াদিল্লির মতে নেপাল বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছিল। কোভিড মোকাবেলার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা নিতে না পারা, অর্থনীতির টালমাটাল পরিস্থিতি, শাসক দলের মধ্যে বিরুদ্ধ স্বর সব মিলিয়ে অস্থির করে রেখেছিল ওলি সরকারকে। ওলির সঙ্গে চীনের সম্পর্কের সুতো কেটে গিয়েছিল বলেই মনে করছে কূটনৈতিক শিবির। নেপালের কমিউনিস্ট পার্টিকে একজোট রেখে নিজেদের বাণিজ্যিক এবং কৌশলগত লক্ষ্য পূরণেই চীন বেশি ব্যস্ত ছিল। এমত অবস্থায় বেইজিংয়ের দায়িত্ব থেকে যায় এই ডামাডোলে ভারত বিরোধীর রাজনীতি থেকে সরে গিয়ে সেখানে যেন চীন বিরোধিতার স্বর না তৈরি হয়। অদূর ভবিষ্যতে ভারত এবং চীন নেপালে উভয় পক্ষেরই কূটনৈতিক সক্রিয়তা বাড়াতে দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। প্রায় 3.5 মাস পর পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা উঠল। নতুন বছরের 1 জানুয়ারি থেকে ভারত থেকে পেঁয়াজ আসবে বাংলাদেশে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সোমবার এই কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন মৌসুমের পেঁয়াজ উঠতে শুরু করায় গত কয়েক সপ্তাহ ধরে ভারতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এই কারণে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানি শুরুর ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের এক আদেশে বলেছে, সব ধরনের পেঁয়াজের ক্ষেত্রে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। বিশ্বের শীর্ষ পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধি ও মজুদে ঘাটতির কারণে গত 14 সেপ্টেম্বর এই পণ্যটির রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। সে সময় যুক্তি হিসেবে অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধি এবং মজুদের ঘাটতির কথা বলা হয়েছিল। এর প্রভাব পড়েছিল বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বাজারে। ভারতের ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জানিয়েছে, গত 4 সপ্তাহ ধরে ভারতে পেঁয়াজের দাম অর্ধেকের বেশি কমেছে। প্রসঙ্গত, গত 14 সেপ্টেম্বর হঠাৎ করে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করায় দেশের বাজারে হু হু করে বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে এক পর্যায়ে প্রতি কেজি 30 টাকার পেঁয়াজ কিনতে হয় 130 টাকায়। পরিস্থিতি সামাল দিতে সরকার আগের বছরের অভিজ্ঞতা অনুযায়ী পাকিস্তান, চীন, মিয়ানমার, মিশর ও তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে। সেই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড NBR পেঁয়াজ আমদানিতে আগামী বছরের 31 মার্চ পর্যন্ত সব ধরনের শুল্ক প্রত্যাহার করে নেয়। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে ভর্তুকি দিয়ে খোলা বাজার ও অনলাইনে পেঁয়াজ বিক্রি শুরু করে সরকার।
ভারত এমন সময় পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যখন নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় দেশের বাজারেও দাম কমতে শুরু করেছে পণ্যটির। তবে ব্যবসায়ী মনে করছেন ভারত থেকে পেঁয়াজ এলে দাম আবারও স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। ইউরোপীয় ইউনিয়ন ও চীন নিজেদের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত একটি বাণিজ্য বিনিয়োগ চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কয়েকদিনের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হবে বলে জানাচ্ছে এরকম ইঙ্গিতও দেওয়া হয়েছে। এই চুক্তি কার্যকর হলে ইউরোপীয় কোম্পানিগুলো চীনের বাজারে অধিকতর প্রবেশাধিকার এবং প্রতিযোগিতার ক্ষেত্রে আগের তুলনায় বেশি সুবিধা পাবে বলে জানিয়েছে বিবিসি। ইইউ চীন বিনিয়োগ চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে 2014 সাল থেকে আলোচনা শুরু হলেও বেশ কিছু বিষয় নিয়ে মতপার্থক্যে তা কয়েক বছর থমকে ছিল। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উত্তেজনার কারণেই সম্ভবত বেইজিং ইইউ এর সঙ্গে বিনিয়োগ চুক্তি নিয়ে তার অবস্থান বদলেছে, যে কারণে আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। 24 ডিসেম্বর যুক্তরাজ্যের সঙ্গে ইইউ এর ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির ঘোষণার রেশ কাটতে না কাটতেই চীনের সঙ্গে ইউরোপের 27 দেশের জোটের এ বড় চুক্তি হতে যাচ্ছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, চুক্তি হলে ইইউ এর বিভিন্ন কোম্পানির জন্য চীনের উৎপাদন, নির্মাণ, বিজ্ঞাপন, বিমান চলাচল ও টেলিকম খাতের দরজা খুলে যাবে। এর বদলে ইউরোপের নবায়নযোগ্য জ্বালানির একাংশে প্রবেশাধিকার মিলবে বেইজিংয়ের। চীনে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলোকে সাধারণত চীনেরই কোনো কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে হয়। কিছু কিছু শিল্পে বিদেশি মালিকানার পরিমাণ সর্বোচ্চ কত হতে পারবে তাও সুনির্দিষ্ট ছিল। সম্ভাব্য নতুন এই চুক্তিতে ইইউ কোম্পানিগুলোর জন্য এ ধরনের বিধিনিষেধ তুলে দেওয়ার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। চুক্তি স্বাক্ষর হলেও তাৎক্ষণিকভাবে তা কার্যকর হবে না। এটি আগে ইউরোপিয়ান পার্লামেন্ট অনুমোদন দিতে হবে। পার্লামেন্টের ওই অনুমোদন প্রক্রিয়া 2021 সালের দ্বিতীয় ভাগের আগে শুরু হবে না বলেই ধারণা পর্যবেক্ষকদের। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যে নিজের অতীত অপকর্মের খারাপ পরিণতির ভয়ে ওয়াশিংটন এ অঞ্চলে সামরিক তৎপরতা জোরদার করেছে। তিনি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর সামরিক তৎপরতা বৃদ্ধি একটি আত্মরক্ষামূলক প্রদর্শনী, যা এ অঞ্চলে তাদের অতীত অপকর্মের পরিণতির ভয় থেকে উৎসারিত হয়েছে। মার্কিন নৌবাহিনী গত সোমবার পারস্য উপসাগরে পরমাণু শক্তি চালিত একটি সাবমেরিন প্রবেশের খবর দেওয়ার পর এই বক্তব্য দিলেন শামখানি। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির নৃশংস হত্যাকাণ্ডের প্রথম বর্ষপূর্তিতে সামনে রেখে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে ওই সাবমেরিন গত 21 ডিসেম্বর পারস্য উপসাগরে প্রবেশ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, দুটি যুদ্ধজাহাজের ছত্রছায়ে হরমুজ প্রণালী দিয়ে তাদের পরমাণু শক্তি চালিত সাবমেরিন ইউএসএস জর্জিয়া পারস্য উপসাগরে প্রবেশ করেছে। গত 8 বছরের মধ্যেই প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম কোনো সাবমেরিন পারস্য উপসাগরে প্রবেশ করল। এ সম্পর্কে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের টুইটার বার্তায় আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী মার্কিন বাহিনীকে এ অঞ্চল থেকে সরিয়ে নিলেও কেবল এখানকার নিরাপত্তা নিশ্চিত হতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, শত্রুর পক্ষ থেকে আসা যে কোনো হুমকি নস্যাৎ করে দিতে তার দেশের সামরিক বাহিনী ভালোভাবেই প্রস্তুত রয়েছে। সোমবার রাজধানী তেহরানে তিনি ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন। হাবিবুল্লাহ সাইয়ারি সংসদীয় কমিটির কাছে ইরানের সশস্ত্র বাহিনীর বাস্তব যুদ্ধের প্রস্তুতি ব্যাখ্যা করেন। এ সময় তিনি গোয়েন্দা প্রতিরক্ষা ও দ্রুত গতিতে সামরিক বাহিনী মোতায়েনের সক্ষমতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, স্থল, সমুদ্র কিংবা আকাশপথে শত্রুর সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে। আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে যখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়া হচ্ছে এবং আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ মুহূর্তে যখন মধ্যপ্রাচ্যকে গোলযোগের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা চলছে, তখন ইরানের সংসদীয় কমিটি সামরিক বাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য এই বৈঠক করল।
পাকিস্তানে ইমরান খান সরকার চীনের স্বার্থ রক্ষার জন্য দেশটির বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানকে আরও নিয়ন্ত্রণ করতে পরিকল্পনা নিয়েছে। বেশ কয়েকটি সাম্প্রতিক ঘটনাবলী একটি অশুভ পরিকল্পনার দিকেই ইঙ্গিত দিচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য তিলক দেবাসের ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনে প্রকাশিত একটি নিবন্ধে এসব কথা লেখা হয়েছে। 2015 সালে ডনের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, বেলুচ জাতীয়তাবাদীদের আক্রমণ থেকে প্রদেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শহর গাওদারকে রক্ষার জন্য শহরটির চারপাশে সীমানা প্রাচীর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সে সময় বলা হয় স্থানীয় বাসিন্দারা আবাসিক কার্ড পাবে এবং শহরে আগত সমস্ত বিদেশিদের শহরের প্রবেশপথে নিবন্ধন করতে হবে। 2016 সালের এপ্রিলে ওয়াল স্ট্রিট জার্নালে এ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করা হয়। সেখানে বলা হয় চীনারা সুরক্ষার প্রয়োজনে পুরো শহরটির চারপাশে 65 মাইল সীমানা প্রাচীর দিয়ে ঘেরার জন্য চাপ দিচ্ছে। সেখানে স্থানীয়রা সহ যে কেউ প্রবেশ করার জন্য একটি বিশেষ অনুমতি লাগবে বলেও তারা প্রস্তাব করে। তিলক দেবাসের লিখেছেন, আগে সুরক্ষার কথা বলে শহরটি ঘেরার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, এখন এই কাজটি শুরু হয়েছে। এখন নজরদারি ক্যামেরা সহ শহরের একটি বড় অংশ জুড়ে সুরক্ষা বেড়া দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেখানে প্রবেশ এবং প্রস্থানের 2-3টি গেট থাকবে। সেখানে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত নিয়ন্ত্রণের জন্য আবাসিক কার্ড দেওয়া হবে, আর এই কার্ড ছাড়া সেখানে প্রবেশ নিষিদ্ধ। ওয়ান বেল্ট ওয়ান রোডের অংশ হিসেবে পাকিস্তানের বেলুচিস্তানের গওদার শহর থেকে চীনের শিনজিয়াং প্রদেশের কাশগড় পর্যন্ত অর্থনৈতিক করিডোর নির্মাণ করছে চীন। গাওদর বন্দর সম্পর্কে বিশদভাবে জনসাধারণ জানে না উল্লেখ করে তিনি লিখেছেন, 2020 সালের নভেম্বরে একটি সিনেট প্যানেলকে জানানো হয় যে গাওদার বন্দরের বিষয়গুলি গোপনীয় এবং এ সম্পর্কে জনসাধারণকে তথ্য প্রকাশ করা হবে না। স্থানীয়রা পাকিস্তান সরকারের এই ধরনের পদক্ষেপকে তাদের বেলুচিস্তান থেকে পৃথক করার ষড়যন্ত্র হিসেবে দেখছে বলে নিবন্ধে উল্লেখ করেছেন দেবাসের। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।